আমাদের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 4টা চ্যাপ্টার পড়ে ফেলছি। আজকে আমাদের 5ম চ্যাপ্টার পড়ানো হবে। আমি আশা করতেছি এটা যে তোমরা সবাই ক্লাস লেকচারগুলো ঠিকমতো ফলো করছো আর ঠিকমতো প্রিপারেশন নিচ্ছ। তোমরা জানো অলরেডি তোমাদের বড় ভাইদের পরীক্ষা শুরু হবে 4 তারিখ থেকে, আর পরীক্ষা শেষ হলেই হয়তো তোমাদের কিছুদিন ক্লাস হয়ে তোমাদেরও পরীক্ষার নোটিশ হয়তো হয়ে যাবে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করা এবং পড়াশোনাকে আগায় নেওয়া। ক্লাস কবে খুলবে এই অপেক্ষায় বসে থাকলা, এটা বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য আমি আশা করব সবাই তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবা। আচ্ছা, আজকে আমরা 5 নম্বর চ্যাপ্টার শুরু করব। এর আগে 4টা চ্যাপ্টার আমরা পড়ে ফেলছি। তো যদি তোমরা মনে করতে পারো, দ্বিতীয় চ্যাপ্টারে আমরা ডায়োড সম্পর্কে পড়ছিলাম, ডায়োড, পিএন জাংশন, এই টপিকগুলো সম্পর্কে পড়ছিলাম। তো 5 নম্বর চ্যাপ্টারটা মূলত ওই ডায়োডেরই কিছু আপগ্রেড ভার্সন। এখানে বিভিন্ন ধরনের ডায়োড সম্পর্কে আলোচনা হবে। যতদূর মনে করতে পারো তোমরা, দেখো ডায়োডের কাজটাই হচ্ছে যে একটা পি টাইপ আর একটা এন টাইপ, এই দুটাকে একত্রিত করে মাঝখানে জাংশন তৈরি করে আমরা ডায়োড তৈরি করি। তো ডায়োডের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ, এগুলো একটু মনে করার চেষ্টা করো। ব্রেকডাউন ভোল্টেজ, ডায়োডের অপারেশন, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, তো এই জিনিসগুলো যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করি আমরা। তো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আরও উন্নত থেকে উন্নত করার জন্য বা আমাদের কাজটাকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য ডায়োডেরই বিভিন্ন রকম ডায়োড বা প্রকারভেদ ব্যবহার করা হয়। তো এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে জেনার ডায়োড। দেখো মনোযোগ দিয়ে শোনো। তো জেনার ডায়োড হলো একটি বিশেষ ধরনের ডায়োড যাতে অধিক পরিমাণে ডোপিং করা থাকে। তোমরা আগেই এটা পড়ছো যে পি আর এন, অ্যানোড এবং ক্যাথোড। পি টাইপকে আমরা অ্যানোড বলি, এন টাইপকে ক্যাথোড বলি। এই দুটোর মধ্যবর্তী যে জাংশন, এখানে আমরা কিছু ভেজাল মিশ্রিত করে এখানে ডোপিং করা হয়। ডোপিং বলতে আমরা বুঝি যে ইন্ট্রিনজিক বা পিওর সেমিকন্ডাক্টরে অন্য কোনো ধাতু বা ধাতব মৌল যুক্ত করে তার পরিবাহিতাকে বৃদ্ধি করা, এটাকে ডোপিং বলা হয়। তো জেনার ডায়োডের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা যে জাংশনটা তৈরি করব, তো জাংশনে অধিক পরিমাণে ডোপিং করা থাকে। জেনার ডায়োড হলো এক বিশেষ ধরনের ডায়োড যাতে অধিক পরিমাণে ডোপিং করা থাকে, মানে এখানে ভেজালের মিশ্রণটা বেশি থাকে যাতে কারেন্টের পরিবাহিতাটা বেশি হয়। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। জেনার ডায়োড সাধারণত রিভার্স বায়াসে কাজ করে থাকে। জেনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করে থাকে। ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। ফরওয়ার্ড বায়াসে আমরা নর্মালি জানি যে ডায়োড কন্ডাকশন করে আর বা কারেন্ট প্রবাহিত হয়, আর রিভার্স বায়াস অবস্থায় কোনো কারেন্ট প্রবাহিত হয় না। কিন্তু জেনার ডায়োড এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সাধারণত রিভার্স বায়াসে কাজ করে থাকে। বাজারে ভিন্ন ভিন্ন ভোল্টেজের জেনার ডায়োড পাওয়া যায়। আমার যে সার্কিটে আমি জেনার ডায়োড ব্যবহার করব, তো প্রয়োজন সাপেক্ষে আমি বিভিন্ন ধরনের জেনার ডায়োড বাজার থেকে সংগ্রহ করতে পারি। যেখানে যত ভোল্টেজের স্থির মান প্রয়োজন সেখানে তত মানের জেনার ডায়োড ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যালি যত মানের আমার ভোল্টেজ দরকার অত মানের জেনার ডায়োড ব্যবহার করা হবে। এছাড়াও জেনার ডায়োডকে ক্লিপার সার্কিট হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। ক্লিপার সার্কিট এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা তোমরা সম্ভবত 3rd অথবা 4th সেমিস্টারে যে পড়বা। তো জেনার ডায়োডকে আমরা ক্লিপার সার্কিট, ক্লিপিং মানে ক্লিপ করা, ক্লিপ করা মানে কোনো একটা অংশকে বাদ দেয়া। একটা সিগন্যাল, পূর্ণাঙ্গ একটা সিগন্যালের আমরা যদি চাই যে কিছু অংশকে আমরা ব্যবহার করব, কিছু অংশকে ব্যবহার করব না,
তো তখন সেটাকে ক্লিপার সার্কিটে প্রবেশ করানো হয় এবং আমার প্রয়োজনীয় পুরো সিগন্যাল থেকে আমার প্রয়োজনীয় সিগন্যালকে রেখে বাকি অংশটাকে বাদ দেওয়া হয়। এটা ক্লিপার সার্কিটের কাজ। তো জেনার ডায়োডকে ক্লিপার সার্কিট হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখো অপারেশন অফ এ জেনার ডায়োড। একটা জেনার ডায়োড কিভাবে অপারেট করে। এখানে যদি ইংলিশে লেখা আছে, আমার কথাগুলো তোমরা শোনো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমাদের বইতে বাংলায় লেখা আছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং কিছু সময় পরে আমার ক্লাস শেষ হওয়ার পরে তোমরা সাথে সাথে পড়ে ফেলবা, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এ জেনার ডায়োড শোন ইন দ্য ফিগার। আমি বাংলায় বলছি, তোমরা খেয়াল করো। দেখো, এখানে একটা এন টাইপ পদার্থ নেওয়া হয়েছে, একটা পি টাইপ পদার্থ নেওয়া হয়েছে। এই দুইটাকে একত্রিত করে একটা জাংশন তৈরি করা হয়েছে। আর এন টাইপের সাথে আমি ব্যাটারির পজিটিভ প্রান্তকে সংযোগ করছি, পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে সংযুক্ত করছি। তো আমরা সাধারণত নর্মালি জানি যেটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স থেকে, যদি ব্যাটারির পজিটিভ প্রান্তকে পজিটিভের সাথে লাগানো হয়, পি টাইপের সাথে লাগানো হয়, এবং নেগেটিভকে এন টাইপের সাথে লাগানো হয়, সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড বায়াস পেয়ে থাকি। কিন্তু যেখানে ব্যাটারি পজিটিভকে এন এর সাথে, নেগেটিভের সাথে লাগানো হচ্ছে এবং ব্যাটারির নেগেটিভকে পি এর সাথে লাগানো হচ্ছে, তো এই জায়গায় আমরা রিভার্স বায়াস পেয়ে থাকি। কিন্তু জেনার ডায়োডের বিশেষত্ব হচ্ছে যে সে রিভার্স বায়াস অবস্থায় অপারেট করবে বা কন্ডাকশন করবে। তো কিভাবে কন্ডাকশন করবে, আমি তোমাদের আগেই বলছি যে জেনার ডায়োডের যে ডোপিং করা হয় বা জাংশন তৈরি করা হয়, এর ডোপিংয়ের পরিমাণটা অনেক বেশি পরিমাণে করা হয়। ডোপিংয়ের পরিমাণটা অনেক বেশি পরিমাণে করা হয়। কথা মনোযোগ দিয়ে শোনো, ডোপিংয়ের পরিমাণটা অনেক বেশি পরিমাণে করা হয়। এখন যখন আমি এই ব্যাটারির পজিটিভ ভোল্টেজকে এন এর সাথে লাগাবো এবং এই ব্যাটারির ভোল্টেজের মান বৃদ্ধি করতেই থাকবো, তো এখানে অবশ্যই এন টাইপের মধ্যে আমরা জানি যে মাইনরিটি ক্যারিয়ার হোল, এন টাইপের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার, আমি দুইটা টপিক তোমার সাথে আলোচনা করছি। যে এন টাইপে বেশিরভাগ যে কণিকাগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা ইলেকট্রন বলি, যেটা নেগেটিভ আধান। আর এন টাইপে কিছু পরিমাণ পজিটিভ আধানও থাকে, যেটাকে আমরা হোল বলি, সেটাকে আমরা মাইনরিটি ক্যারিয়ার বলি। তো যখন আমরা এই পজিটিভকে বাড়াতে থাকবো, একটা পর্যায়ে যে এখানে যে পজিটিভ কণিকাগুলো আছে, এন এর মধ্যে যে পজিটিভ কণিকাগুলো আছে, তো এই কণিকাগুলোর মধ্যে তারা এক্সাইটেড হওয়া শুরু করবে বা উত্তেজিত হওয়া শুরু করবে, এবং যখন আমরা বাড়াতে থাকবো তো এই কণিকাগুলোর মধ্যে সঞ্চালনটা অনেক দ্রুত বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেতে পেতে একটা পর্যায়ে যে আমার জাংশনে যে পজিটিভ কণিকাগুলো আছে এদের সাথে মিলিত হয়ে জাংশনে ব্রেকডাউন ঘটাবে। ফলে আমার কন্ডাকশন শুরু হবে এবং এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো জিনিসটা। আমি আরেকবার বলতেছি যে আমরা জানি এন টাইপের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এবং এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার হোল, আর হোল হইতেছে পজিটিভ আধান বিশিষ্ট আধান। তো আমরা যখন ব্যাটারির পজিটিভ প্রান্তকে এন টাইপে প্রয়োগ করব, তো এখানে যদিও মাইনরিটি ক্যারিয়ার হোল পজিটিভ আধান এবং তাদের পরিমাণ খুবই সামান্য, কিন্তু এই পজিটিভ ভোল্টেজের প্রভাবে এই পজিটিভ আধানগুলোর মধ্যে সঞ্চালন অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং আমরা যখন এই ভোল্টেজকে বৃদ্ধি করতেই থাকবো তো এর পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং একটা পর্যায়ে যে এর ব্রেকডাউন ঘটবে এবং কারেন্টের প্রবাহিত হওয়া শুরু হবে। তো এই ইফেক্টটাকে বা এই যে ক্রিয়াটাকে বলা হয় অ্যাভালেন্স ব্রেকডাউন বা অ্যাভালেন্স ইফেক্ট। তোমরা বইয়ে যদি পড়তে যাও তখন এটা পাবা, অ্যাভালেন্স ইফেক্ট বা অ্যাভালেন্স ব্রেকডাউন। আর আরেকটা ব্রেকডাউন হতে পারে জেনার ব্রেকডাউন। আমরা যদি এখানে এন আর পি এর মাঝখানে আমরা যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করার চেষ্টা করি এবং ইলেকট্রিক ফিল্ডটাকে যদি অনেক বেশি পরিমাণে শক্তিশালী করা হয়, সেক্ষেত্রেও আমার এনের পজিটিভ আধানগুলোর মধ্যে সঞ্চালন বৃদ্ধি পায় এবং ব্রেকডাউন ঘটে, ফলে কারেন্টের প্রবাহ শুরু হয়।
সেটাকে আমরা বলবো জেনার ব্রেকডাউন। এইভাবে সাধারণত একটা জেনার ডায়োড কাজ করে থাকে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, বইটা আরেকবার বাংলায় পড়লে তোমাদের ক্লিয়ার হবে। আমরা পরের স্লাইডে আসি। দেখো ক্যারেক্টারিস্টিক্স, আমরা যদি জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সের দিকে দেখতে যাই, দেখো এখানে খেয়াল করো রিভার্স বায়াস প্রয়োগ করা হচ্ছে। পজিটিভের মাঝখান পজিটিভ ভোল্টেজ একটা রেজিস্টরের মাধ্যমে জেনার ডায়োডের নেগেটিভের সাথে লাগানো আছে। পজিটিভ ভোল্টেজ একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে জেনার ডায়োডের নেগেটিভের সাথে লাগানো আছে। এর মানে হচ্ছে জেনার ডায়োডটা নর্মালি নেগেটিভ অবস্থায় আছে বা রিভার্স বায়াস অবস্থায় আছে। এখানে একটা কথা লেখা আছে, দেখো নো কারেন্ট ফ্লো বিকজ জেনার ডায়োড ইজ নট ইকুয়াল টু দ্য সাপ্লাই ভোল্টেজ। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য জেনার ডায়োডের। জেনার ডায়োড, দেখো আমরা একটা সাপ্লাই ভোল্টেজ প্রয়োগ করতেছি, তো এই ভোল্টেজের প্রভাবে এই ডায়োডের অ্যাক্রসেও আমরা একটা ভোল্টেজ পাবো। তো যতক্ষণ পর্যন্ত জেনার ভোল্টেজ আমার প্রয়োগকৃত ভোল্টেজের সমান হবে না, ততক্ষণ পর্যন্ত সার্কিটের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যখনই কারেন্ট ফ্লো বিকজ জেনার ডায়োড বা জেনার ভোল্টেজ ইকুয়াল টু দ্য সাপ্লাই ভোল্টেজ, যখনই জেনার ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ পাবো এই ভোল্টেজ এবং সাপ্লাই ভোল্টেজ একই হবে, তখন আমরা এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হবে। দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। জেনার ডায়োড যেহেতু মাইনরিটি ক্যারিয়ারের কিছু পরিমাণ আধিক্য আমরা পাই ডোপিংয়ের কারণে, এজন্য একবারে শূন্য কারেন্ট আমরা পাবো না, কিছু পরিমাণ কারেন্ট আগে থেকেই থাকবে এবং ব্রেকডাউনের পরে এটা বৃদ্ধি পাবে। আবার একইভাবে নেগেটিভ রিজিওনের বেলায়ও রিভার্স বায়াস অবস্থায়ও কিছু পরিমাণ মাইনরিটি ক্যারিয়ারের কারণে কিছু পরিমাণ কারেন্ট আমরা পাবো, আর যখন ব্রেকডাউন ঘটবে তখন কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পাবে। ঠিক যেখানে গিয়ে কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পাওয়া শুরু হবে, তো সেই অবস্থাটাকে আমরা বলবো জেনার ব্রেকডাউন বা জেনার ভোল্টেজ। এটাকে নেই ভোল্টেজও বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা যে নেই ভোল্টেজ কাকে বলে। জেনার ডায়োড রিভার্স বায়াস অবস্থায় যখন জেনার ডায়োডে ব্রেকডাউন ঘটে তখন কারেন্ট অনেক বেশি পরিমাণে প্রবাহিত হওয়া শুরু হয়। তো ঠিক যে ভোল্টেজে ব্রেকডাউন ঘটবে সেটাকে জেনার ব্রেকডাউন বা নি ভোল্টেজ বলা হয়। এই মোটামুটি একটা জেনার ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল আর ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখো জেনার ডায়োডে অনেক অ্যাপ্লিকেশন আছে, তোমাদের বইতেও দেয়া আছে কিছু। আমি একটা অ্যাপ্লিকেশন আলোচনা করব। দেখো যে সার্কিটের ইনপুট ভোল্টেজ বা লোডের মান পরিবর্তন করা হলেও আউটপুট ভোল্টেজ সবসময় স্থির পাওয়া যায় তাকে স্টেবিলাইজার সার্কিট বা ভোল্টেজ রেগুলেটর বলে। দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমি একটা ভোল্টেজ সোর্স প্রয়োগ করতেছি, তো এর সাথে একটা রেজিস্টরের মাধ্যমে একটা লোড লাগানো আছে, RL লোড। এখানে একটা জেনার ডায়োড লাগানো আছে। তো বিষয়টা হচ্ছে নর্মালি আমরা যখন এখানে ভোল্টেজ প্রয়োগ করব, যে এখানে একটা সার্কিট, এখানে একটা কম্পোনেন্ট আছে, এখানে একটা কম্পোনেন্ট আছে, এখানে একটা কম্পোনেন্ট আছে, তো যার কারণে এই মানটা স্থির থাকে না। তো ভোল্টেজ স্টেবিলাইজার সাধারণত তোমরা ফ্রিজ, বাসা বাড়িতে ফ্রিজ লাগাইলে দেখবা যে ফ্রিজের সাথে একটা স্টেবিলাইজারও লাগানো হয়। তো স্টেবিলাইজারের কাজই হচ্ছে যে যে এসি সাপ্লাইটা ফ্রিজের মধ্যে আসতেছে বা আমার সার্কিটে বা আমার ডিভাইসের মধ্যে আসতেছে, তো এই এসি সাপ্লাইটাকে একটা নির্ধারিত পরিমাণে রাখা। কারণ যে ডিভাইসটা অপারেট হচ্ছে, তো তার অপারেশনের জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ প্রয়োজন হয়। তো আমরা জানি যে বিভিন্ন কারণে ভোল্টেজ আপ ডাউন হতে পারে। তো ভোল্টেজ আপ ডাউন হলে ডিভাইসটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো স্টেবিলাইজারের কাজ হচ্ছে যে আমার ভোল্টেজের পরিমাণটাকে সে একটা নির্দিষ্ট পরিমাণে রাখবে যাতে আমার ডিভাইসে কোনো ক্ষতি না হয়। তো জেনার ডায়োডকে আমরা এই ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে? দেখো 120 ভোল্ট প্রয়োগ করা হয়েছে, একটা রেজিস্টার 5 কিলো ওহমের একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, প্যারালালি একটা ভোল্টেজ একটা জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে,
আর একটা লোড লাগানো আছে 10 কিলো ওহমের। এখন যেটা হবে, এই ভোল্টেজের প্রভাবে এই রেজিস্টরের মধ্য দিয়ে আমরা একটা লোড কারেন্ট পাবো আইএল, যেটা 10 কিলো ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে। যদি কোনো কারণে ভোল্টেজ আপ ডাউন করে, তো ভোল্টেজ আপ ডাউনের কারণে যে অতিরিক্ত পরিমাণ কারেন্টটা প্রবাহিত হবে বা কম পরিমাণ কারেন্টটা প্রবাহিত হবে, যদি অতিরিক্ত পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তখন এই কারেন্টটাকে জেনারেটরের মধ্য দিয়ে পাস করে আবার সোর্সে ফেরত নিয়ে আসা হবে। এইভাবে আমরা লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটাকে আমরা স্থির রাখতে পারি। কীভাবে স্থির রাখলাম? যে অতিরিক্ত ভোল্টেজটাকে আমি বা অতিরিক্ত কারেন্ট ফ্লোটাকে জেনারেটরের মধ্য দিয়ে সোর্সে পাঠিয়ে দিলাম, তাহলে আমার ভোল্টেজের লোডের ভোল্টেজের পরিমাণটা এক থাকতেছে। তবে তাই লেখা আছে এখানে লোডের আড়াআড়িতে সবসময় একটি স্থির মানের, যা জেনার ডায়োডের গায়ে লেখা থাকবে। কত মানের ভোল্টেজ এখানে আমি পাবো সেটা জেনার ডায়োডের গায়ে লেখা থাকবে। এটা আমি তোমাদের আগেই বলছি যে বিভিন্ন ভোল্টেজের জেনার ডায়োড বাজারে কিনতে পাওয়া যায়। তো সাপ্লাই দিলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তো জেনার ডায়োডের কাজ হচ্ছে তার গায়ে যে রেটিং ভোল্টেজটা দেওয়া আছে এটাকে সে নির্ধারিত রাখবে। যদি 120 ভোল্ট আসতেছে, তো সে লোডে আসতেছে 50 ভোল্টই সে সাপ্লাই দিবে। অতিরিক্ত হলে বা কম হলে সেটাকে জেনার ডায়োড তার মধ্য দিয়ে পাস করে সোর্সে নিয়ে আসবে। এইভাবে একটা জেনার ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার হতে পারে। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো যাতে বুঝতে পারো, আর সাথে সাথে বইয়ে পড়ে ফেলবা। এখন দেখো একটা ইম্পর্টেন্ট পার্থক্য, এটা পরীক্ষায় আসতে পারে, যে ডায়োড এবং জেনার ডায়োডের, নর্মাল ডায়োড এবং জেনার ডায়োডের মধ্যে পার্থক্য। দেখো একটা সাধারণ ডায়োডে সুনির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ নাই। যখনই আমার মৌল চেঞ্জ হবে, সিলিকন, জার্মেনিয়াম, তো কিংবা ডোপিংয়ের পরিমাণ চেঞ্জ হবে, তখনই ব্রেকডাউন ভোল্টেজটা পরিবর্তন হবে। কিন্তু জেনার ডায়োডের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ থাকে, তার গায়ের মধ্যে এটা লেখা থাকবে। ব্রেকডাউন ভোল্টেজের পর ডায়োড নষ্ট হয়ে যায়, আর জেনার ডায়োড ব্রেকডাউন ভোল্টেজের পরে নষ্ট হয় না। যদি ব্রেকডাউন ভোল্টেজের চেয়েও অনেক বেশি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করা হয়, তো ডায়োডটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সাধারণ ডায়োডের বেলায়, কিন্তু জেনার ডায়োড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, যে সাধারণ ডায়োডের ডোপিংয়ের পরিমাণটা কম হয়, জেনার ডায়োডের ডোপিংয়ের পরিমাণটা অনেক বেশি হয়। প্রতীকটা দেখতে পাচ্ছ তোমরা, সাধারণ ডায়োডের প্রতীক আর জেনার ডায়োডের প্রতীকটা কেমন? এখানে তার জেট আকৃতির চিহ্ন দেওয়া আছে, যার কারণে এটাকে জেনার ডায়োড বলা হয়। আবার এর সাথে তোমরা গঠনটাও দেখছো, যে সাধারণ ডায়োডটা দেখতে কীরকম, আর জেনার ডায়োডটা একটু ক্রিস্টাল টাইপের, কাচের স্বচ্ছ দেখতে। আর সাধারণ ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে, আর জেনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করে। এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এটা ইম্পর্টেন্ট পার্থক্য, এটা পরীক্ষায় আসতে পারে। দেখো জেনার ডায়োডের ব্যবহার, এটা আমরা অলরেডি কিছু আলোচনা করছি, যে এটাকে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। রেগুলেশন মানে ভোল্টেজ কম বেশি করা, জেনার ডায়োডের মাধ্যমে ভোল্টেজকে কম বেশি করা যায়। আবার এসি ভোল্টেজের অ্যামপ্লিটিউড সীমাবদ্ধকরণ, অ্যামপ্লিটিউড বলতে বোঝায় যে সর্বোচ্চ কত ভোল্ট হতে পারে। তো এইটা আমরা জেনার ডায়োডের মাধ্যমে একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউডের সিগন্যাল ব্যবহার করতে পারি বা এটাকে কন্ট্রোল করতে পারি। অ্যানালগ সার্কিটে ব্যবহার হতে পারে, পাওয়ার সার্কিটে ব্যবহার হতে পারে, ইনভার্টার সার্কিটে ব্যবহার করতে পারে। ইনভার্টার, পাওয়ার সার্কিট, এগুলো তোমরা পরবর্তী সেমিস্টারগুলোতে যে পড়বা। রিভার্স ভোল্টেজ কন্ট্রোল সার্কিট, যেখানে রিভার্স ভোল্টেজে কন্ট্রোল করার প্রয়োজন হয়, সেখানে আমরা জেনার ডায়োড ব্যবহার করতে পারি। বা আমি আগেই বলছি, জেনার ডায়োড ক্লিপার সার্কিটেও ব্যবহার হতে পারে। ক্লাম্পার বা ভোল্টেজ প্রোটেক্টর, প্রোটেক্টর বলতে যে যাতে আমার সার্কিটে ভোল্টেজের পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, কম বা বেশি না হয়। তো প্রোটেক্টর সার্কিট হিসেবেও জেনার ডায়োড ব্যবহার করা যায়। এখন দেখো আরও বিভিন্ন ধরনের ডায়োডের কথা আলোচনা আছে, এগুলো তোমাদের বইতেও আছে,
আমি এখানে ইংলিশে দিছি, তোমরা বইতে একটু দেখবা বাংলা লেখা আছে, বাকি এখানে মূল জিনিসটা বোঝার চেষ্টা করো। এ টানেল ডায়োড heavily doped PN junction diode in which the electric current decreases as the voltage increases. দেখো আমি বাংলায় বলছি, টানেল ডায়োড হইতেছে একটা হেভিলি ডোপড। টানেল ডায়োডের ক্ষেত্রেও আমরা যেহেতু ডায়োড অবশ্যই পি জাংশন এবং এন জাংশন থাকবে, তো পি জাংশন এবং এন জাংশনের মধ্যবর্তী যে জাংশন আছে অথবা পি টাইপ এবং এন টাইপ, এর মধ্যে ডোপিংয়ের পরিমাণটা বেশি হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি হেভিলি ডোপড পিএন জাংশন ডায়োড। এটা হেভিলি ডোপড, ডোপিংয়ের পরিমাণটা অনেক বেশি, এবং পিএন জাংশন in which the electric current decreases as the voltage increases. এটা বিষয়টা আমাদের বুঝতে হবে। টানেল ডায়োডের ক্ষেত্রে যখন আমরা ইনপুট ভোল্টেজটাকে বৃদ্ধি করব, তো ইলেকট্রিক কারেন্টের পরিমাণটা কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। টানেল ডায়োডের ক্ষেত্রে আমরা যখন ইনপুট ভোল্টেজকে বেশি বৃদ্ধি করি, তখন কারেন্টের পরিমাণটা কমে যায়, আর ইনপুট ভোল্টেজ যদি কমানো হয় তখন কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পায়। এটাকেই টানেল ডায়োড বলা হয়, বা টানেল ডায়োডকে এই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। টানেল ডায়োড ইউজড অ্যাজ এ ভেরি ফাস্ট সুইচিং ডিভাইস ইন কম্পিউটার। কম্পিউটারে টানেল ডায়োড ব্যবহার করা হয় ভেরি ফাস্ট সুইচিং, খুব দ্রুত সুইচিংয়ের জন্য কম্পিউটারে ব্যবহার করা হয় টানেল ডায়োডকে। অসিলেটর এবং অ্যাম্পলিফায়ার এই ডিভাইসগুলোতেও টানেল ডায়োড ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম টানেল ডায়োড হচ্ছে একটা ডায়োড যেখানে ডোপিংয়ের পরিমাণটা অনেক বেশি থাকে, আর এর বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা ইনপুট ভোল্টেজকে বৃদ্ধি করি তো কারেন্টের পরিমাণটা কমে যায়, আর ইনপুট ভোল্টেজকে কমাই কারেন্টের পরিমাণটা বৃদ্ধি পায়। টানেল ডায়োড কম্পিউটার, অসিলেটর, অ্যাম্পলিফায়ার এগুলোতে ব্যবহার হতে পারে। এরপর দেখো শর্টকি ডায়োড। এগুলো মূলত ডায়োডকেই দ্রুত সুইচিং করানোর জন্য বা আরও ডায়োডের মানটাকে আরও উন্নত করার জন্য বা কার্যক্ষেত্রে ডায়োডকে আরও উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের ডায়োড তৈরি করা হয়েছে। তো শর্টকি ডায়োড এটা তৈরি করছে একজন জার্মান ফিজিসিস্ট, জার্মান ফিজিক্সের একজন অধ্যাপক ওয়াল্টার এইচ শর্টকি। তো উনি এই শর্টকি ডায়োডটা তৈরি করছেন, যেটাকে শর্টকি ব্যারিয়ার ডায়োড বা হট ক্যারিয়ার ডায়োডও বলা হয়। শর্টকি ডায়োডটা হচ্ছে শর্টকি সেমিকন্ডাক্টর ডায়োড ফর্মড বাই দ্য জাংশন অফ এ সেমিকন্ডাক্টর উইথ এ মেটাল। দেখো ছবিটা দেখো, এখানেও পিএন জাংশন আছে, পি টাইপ এবং এন টাইপ জাংশন আছে, কিন্তু এর মধ্যে মেটাল ধাতুর মিশ্রণ দেয়া আছে। পি টাইপ, এন টাইপ এবং জাংশন। পি টাইপের ক্ষেত্রে যে ডোপিং করা হয়েছে সেটাতেও ধাতু ব্যবহার করা হয়েছে, এন টাইপের ক্ষেত্রেও যে ডোপিং করা হয়েছে সেটাতেও ধাতু, আর মাঝখানে জাংশনটাও ধাতুর সাহায্যে করা হয়েছে। ধাতু মানে হচ্ছে যেগুলো বিদ্যুৎ খুবই সুপরিবাহী, যেমন অ্যালুমিনিয়াম, গোল্ড, এগুলো বিদ্যুৎ খুব সুপরিবাহী। তো এদের সাহায্যে এই শর্টকি ডায়োডটা তৈরি করা হয়, এবং এটা এই জন্য করা হয় যাতে খুব ফাস্ট সুইচিং অ্যাকশন পাওয়া যায়। এই ডায়োডের মাধ্যমেও খুব দ্রুত সুইচিংয়ের কাজ করা যায়। তো শর্টকি ডায়োড বলতে আমরা বুঝলাম শর্টকি ডায়োড হচ্ছে একটা ডায়োড যে ডায়োডের জাংশনের মধ্যে সেমিকন্ডাক্টর থাকে, আর এই সেমিকন্ডাক্টরে একটা ধাতব পদার্থের সাহায্যে ডোপিং করা হয় বা তৈরি করা হয় বাই এ জাংশন অফ এ সেমিকন্ডাক্টর উইথ এ মেটাল, ধাতুর সাহায্যে। আর শর্টকি ডায়োড ব্যবহার করা হয় খুব দ্রুত সুইচিং কার্য সম্পাদনের জন্য। দেখো স্টেপ রিকভারি ডায়োড, এটাও এক ধরনের ডায়োড, তোমাদের বইতে এগুলো দেওয়া আছে। স্টেপ রিকভারি ডায়োড ইজ এ ফর্ম অফ সেমিকন্ডাক্টর ডায়োড that can be used as a charge controller switch. It has the ability to generate very sharp pulses. দেখো এটা স্টেপ রিকভারি ডায়োড, এইটাকে মূলত ব্যবহার করা হয় একটা চার্জ কন্ট্রোল সুইচ হিসেবে। আমরা জানি যে
অনেক ডিভাইস আছে, যেমন আমরা সচরাচর অটোতে চড়ি, কিংবা সোলার প্যানেল যদি দেখে থাকি, সোলার, ওইটার মধ্যে চার্জ কন্ট্রোলার থাকে। মানে ইলেকট্রিসিটির জমা হওয়াটাকেই চার্জ বলা হয়। ইলেকট্রিসিটি কোনো এক জায়গায় জমা হইতেছে, সেটাকেই চার্জ বলা হয়। যেমন আমরা আমাদের মোবাইল চার্জ করি, তো মোবাইলের ব্যাটারিটাকে চার্জ করা হয়। তো এই যে চার্জ কন্ট্রোলার হিসেবে স্টেপ রিকভারি ডায়োড ব্যবহার করা হয়। এবং স্টেপ রিকভারি ডায়োড শার্প পালস, পালস বলতে আমরা একটা সিগন্যালকে বুঝি। তো সিগন্যাল আবার বিভিন্ন রকম হইতে পারে, যেমন সটুথ ওয়েভ, সাইন ওয়েভ। এটা হয়তো সাইন ওয়েভ হয়তো তোমরা দেখে আসছো এসএসসি লেভেলে। তো পালস তৈরি করার কাজে এবং চার্জ কন্ট্রোলার হিসেবে স্টেপ রিকভারি ডায়োড ব্যবহার করা হয়। এছাড়াও রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রনিক্স, এইসব ক্ষেত্রেও আমরা স্টেপ রিকভারি ডায়োড ব্যবহার করতে পারি। এখন দেখো ভ্যারেক্টর ডায়োড। ভ্যারেক্টর ডায়োডের গঠন সাধারণ পিএন ডায়োডের মতোই। ভ্যারেক্টর ডায়োডের গঠন সাধারণ পিএন ডায়োডের মতোই। পিএন জাংশনের পি এবং এন টার্মিনাল ক্যাপাসিটরের দুইটি প্লেট ও ডিপ্লেশন লেয়ারটি ডাইইলেকট্রিক হিসেবে কাজ করে। দেখো আমি তোমাদের বুঝাই বলছি। দেখো এটা এ পাশে যে অংশটা দেখতেছো, এটা দেখো পজিটিভ আধান, হোল, এর মধ্যে বেশিরভাগ হোল রাখা আছে, তার মানে এটা পি টাইপ। এখানে একটা ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে, এটা হচ্ছে এন টাইপ। এখানে একটা হোল আছে, পি টাইপ পদার্থ, এন টাইপ পদার্থ, মাঝখানে জাংশন। তো জাংশনের কিছু অংশে এন বা নেগেটিভ আধান আছে, কিছু অংশে পজিটিভ আধান আছে। তো ভ্যারেক্টর ডায়োডটা মূলত ব্যবহার করা হয় ক্যাপাসিটর হিসেবে। আমরা জানি যে একটা ক্যাপাসিটর চার্জকে সঞ্চয় করে রাখতে পারে, এটা আমি প্রথম দিন তোমাদের সাথে আলোচনা করছি। ক্যাপাসিটর চার্জকে সঞ্চয় করে রাখতে পারে। এই সিম্বলটা খেয়াল করো, এই যে ডায়োড, ডায়োডের সাথে যে অংশটা লাগানো আছে এটা ক্যাপাসিটরের সিম্বল। তো ভ্যারেক্টর ডায়োডকে একটা ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয়। আর ক্যাপাসিটরের জন্য দুইটা ইলেকট্রোড বা ধাতব পদার্থ পাশাপাশি বসানো থাকতে হয় এবং মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থ থাকতে হয় এটা ক্যাপাসিটর তৈরি করার জন্য। তো এখানে এই নেগেটিভ জাংশন এবং পজিটিভ জাংশন, এই দুইটা অংশকে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই পুরো অংশটা দিয়ে একটা ডাইইলেকট্রিক পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে কিছু পরিমাণ চার্জ এর মধ্যে সঞ্চয় করে রাখা যেতে পারে। এটাই ভ্যারেক্টর ডায়োডের কাজ, যেটা পি টাইপ এবং এন টাইপ পদার্থকে একত্রিত করা আছে, মাঝখানে জাংশনটাকে একটা ডাইইলেকট্রিক পদার্থের পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে ডায়োডের মধ্যে কিছু পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখতে পারি। রিভার্স বায়াস প্রয়োগ করে যখন একে পরিবর্তনশীল ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে ভ্যারেক্টর ডায়োড বলে। গঠন ও প্রতীক দেখানো হয়েছে, এটা গঠন প্রতীক। তাহলে আমরা বুঝলাম ভ্যারেক্টর ডায়োড হইতেছে পি এবং এন টাইপ পদার্থের সমন্বয়ে তৈরি, এবং এর মধ্যবর্তী যে জাংশনটা থাকে সেই জাংশনটাকে একটা ডাইইলেকট্রিক পরিবেশ তৈরি করা হয়, যাতে সে কিছু পরিমাণ চার্জ সঞ্চয় করে রাখতে পারে। এটাকেই ভ্যারেক্টর ডায়োড বলা হয়। এবার জাস্ট সংজ্ঞাগুলো তোমরা পড়বা, সংজ্ঞাগুলো তোমাদের বইতেও দেওয়া আছে। দেখো, ফটোডায়োড হলো বিশেষ ধরনের পিএন জাংশন, যার উপর আলো পতিত হলে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এটার একই বিষয়। দেখো, ভোল্টেজ সোর্সের সাথে পজিটিভের সাথে এন লাগানো আছে, নেগেটিভের সাথে পি লাগানো আছে, তার মানে রিভার্স ভোল্টেজ। কিন্তু মাঝখানে যে জাংশন, এই জাংশনে আলোক রশ্মি ফেলা হচ্ছে। তো এই আলোক রশ্মির প্রভাবে এন এর মধ্যস্থিত যে মাইনরিটি ক্যারিয়ারগুলো আছে, পজিটিভ হোলগুলো আছে, তো এই আলোক রশ্মির প্রভাবে এবং এই পজিটিভকে যখন আমরা বাড়াতে থাকবো, তো আলোক রশ্মির প্রভাবে এই পজিটিভ আধানগুলোর সঞ্চালন অনেক বৃদ্ধি পাবে, একটা পর্যায়ে ব্রেকডাউন ঘটবে। তো যদিও রিভার্স বায়াস, কিন্তু এই আলোক রশ্মির প্রভাবে এই ডায়োডটি কন্ডাকশন করবে, ফলে আমরা কারেন্ট ফ্লো পাবো। তো এটাকেই ফটোডায়োড বলা হয়। ফটো শব্দটার অর্থ হচ্ছে আলো,
বা আলোক রশ্মি। তো আলোক রশ্মির প্রভাবে যে ডায়োডের মধ্যে কন্ডাকশন হয় বা ডায়োড রিভার্স বায়াস অবস্থায়ও সার্কিটে কারেন্ট প্রবাহিত করে, সেটাকে ফটোডায়োড বলা হয়। দেখো এখানে প্রতীক দেখানো আছে এবং গঠনটাও দেখানো আছে। এখন দেখো এলইডি লাইট ইমিটিং ডায়োড, এটাও একটা সাধারণ ডায়োডের মতোই ফরওয়ার্ড বায়াসে কাজ করে। এলইডি ফরওয়ার্ড বায়াসে কাজ করে, তবে যখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন এর মধ্য দিয়ে আলোক রশ্মি নির্গত হবে। আলোক রশ্মি এলইডির মধ্যে, এলইডি তোমরা বাস্তবেও দেখবা অনেক জায়গায় এলইডি ব্যবহার করা হয়েছে। দেখো এখানে ছবিটা দেখো, এই দুইটা পা দেয়া দেখতে পাচ্ছ তোমরা, দুইটা পা, এলইডির মধ্যে দুইটা পা আছে, এর একটা পি আর একটা এন, বা অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোডকে যখন আমরা সার্কিটে ব্যবহার করব, তো এর মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এই বাতিটা জ্বলবে, ফলে আমরা কিছু আলোক রশ্মি নির্গত হবে বা আলোক রশ্মি পাবো। এটা এলইডির কাজ, লাইট ইমিটিং ডায়োড। এই হচ্ছে প্র্যাকটিক্যালি এলইডি দেখতে এরকম, আর এটা হচ্ছে এলইডির সিম্বল। এখন দেখো এলসিডি, এটাও একটা ডায়োড, এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডায়োড। এলসিডি সাধারণত ডিসপ্লেতে ব্যবহার করা হয়। তোমরা বাসার বাড়িতে অনেকে এখন এলসিডি মনিটর ব্যবহার করে, কম্পিউটারে অনেকে এলসিডি মনিটর ব্যবহার করে, বা টিভিতেও অনেকে এলসিডি মনিটর ব্যবহার করে। তো এই এলসিডিটা মূলত একটা ডায়োড বা পিএন জাংশন। কম পাওয়ার সরবরাহে বেশি এলাকা আলোকিত করতে পারে বিধায় একে ডিসপ্লে সিস্টেমে বেশি ব্যবহার করা হয়, তাই একে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ও বলা হয়। এলসিডি নিজে কোনো আলোক উৎপাদন করতে পারে না, এটি আলো বিকিরণ করে থাকে। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডায়োড। দেখো সোলার সেল, সোলার সেল হলো এক ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড যা আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। সোলার সেল তৈরিতে সেলেনিয়াম ও সিলিকন ব্যবহার করা হয়। আমরা জানি সোলার সেল এখন গ্রামগঞ্জে বাসা বাড়িতে এর ব্যবহার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। উন্নত দেশগুলো সোলার সেল দিয়ে অনেক দূর আগায় গেছে, যে আলোক রশ্মিটাকে ব্যবহার করেই, আলোক রশ্মিটাকেই একটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়, একেই সোলার সেল বলে। তবে এখানে এটা হচ্ছে একটা সোলার সেল, অনেকগুলো সোলার সেল নিয়ে একটা মডিউল তৈরি করা হয়, আর অনেকগুলো মডিউল নিয়ে একটা সিস্টেম তৈরি করা হয়। এই সিস্টেমের মাধ্যমে আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এই মোটামুটি আমরা বিভিন্ন ধরনের ডায়োডগুলো শিখলাম। এগুলো সব তোমাদের বইতে দেওয়া আছে, একটু পড়লেই, যতটুকু শুনলা এটুকু তোমরা চেষ্টা করো মনে রাখার, আর বইটা সাথে সাথে স্টাডি করা, এর দ্বারা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যে একটা জেনার ডায়োডকে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা যায়। এটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা লিখবা, যখন ক্লাস শুরু হবে তখন তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবা। এই মোটামুটি আজকের সেশন ছিল। যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টসে কোশ্চেন করে রাখো, আমি পরবর্তী লেকচার দেওয়ার সময় কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো।